ওয়েব সিকিউরিটির দুনিয়ায় এমন কিছু অদৃশ্য দেয়াল আছে যেগুলো খালি চোখে দেখা যায় না, কিন্তু এই দেয়ালগুলো যখন ভেঙে পড়ে তখন পুরো সিস্টেমের ডেটা এবং কন্ট্রোল সবকিছুই বিনা বাধায় চলে যায় অ্যাটাকারদের হাতে। আজকের এই এক্সপ্লেনারে আমরা ঠিক এমনই একটা ইনভিজিবল বাউন্ডারি নিয়ে কথা বলবো, যার নাম CORS বা ক্রস অরিজিন রিসোর্স শেয়ারিং। 2017 সাল পোর্টসউইগারের সিকিউরিটি রিসার্চাররা খুব সাধারণ একটা প্যাটার্ন লক্ষ্য করলেন। কোনো অ্যাডভান্সড হ্যাকিং টুল নয়, শুধুমাত্র নেটওয়ার্ক লেয়ারের একটা ছোট্ট হেডার রিফ্লেকশন বাগ কাজে লাগিয়েই তারা বড় বড় সার্ভার থেকে অনায়াসে সেন্সিটিভ ডেটা বের করে আনলেন। এই একটা কনফিগারেশন ভুলের কারণে মিলিয়ন মিলিয়ন ইউজারের ডেটা ঝুঁকির মুঠে পড়েছিল, আর রিসার্চাররা বাউন্টি হিসেবে পেয়েছিলেন প্রচুর বিটকয়েন এবং ক্যাশ রিওয়ার্ড। টেকনিক্যাল ডিটেলসে যাওয়ার আগে শুধু এই মিসকনফিগারেশনের ইম্প্যাক্টটা চিন্তা করুন। তো কিভাবে কাজ করে ওয়েব সিকিউরিটির এই অদৃশ্য প্রাচীর? চলুন দেখা যাক। সিস্টেম কিভাবে ব্রেক করে সেটা বোঝার আগে আমাদের ওয়েবের বেসলাইন সিকিউরিটি মডেলটা বুঝতে হবে। মডার্ন ব্রাউজারগুলো ডেটা আদান প্রদানের ক্ষেত্রে কিছু কঠোর নিয়ম মেনে চলে। এর মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট মেকানিজমটা হলো SOP বা সেম অরিজিন পলিসি। একদম সহজ ভাষায় বললে এটা ব্রাউজারের এমন একটা কড়া রুল যা এক ওয়েবসাইটের স্ক্রিপ্টকে অন্য ওয়েবসাইটের ডেটা পড়তে দেয় না। ধরুন ব্রাউজারে দুটো ট্যাব খোলা, একটায় ব্যাংকিং সাইট, অন্যটায় কোনো পাবলিক ফোরাম। এই SOP এর কারণেই ফোরামের কোনো ম্যালিশিয়াস স্ক্রিপ্ট চাইলেই ব্যাংকিং ট্যাবের ডেটা বা কুকি রিড করতে পারে না। এই রুলটা না থাকলে ওয়েব সিকিউরিটি বলে আসলে কিছুই থাকতো না। কিন্তু সমস্যা হলো, মডার্ন ওয়েব অ্যাপ্লিকেশনগুলো তো আর একটা মাত্র ডোমেনের উপর নির্ভর করে চলতে পারে না। ফ্রন্ট এন্ড হয়তো হোস্ট করা আছে এক জায়গায়, আর ডেটা কল করা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন একটা API ডোমেন থেকে। ঠিক এখানেই কর্সের দরকার পড়ে। SOP এর ওই কড়া নাকে একটা নিয়ন্ত্রিত হ্যাঁতে কনভার্ট করাই হলো কর্সের কাজ। অর্থাৎ সার্ভার যদি এক্সপ্লিসিটলি বা স্পষ্টভাবে পারমিশন দেয়, তবে ব্রাউজার এই ক্রস অরিজিন রিকোয়েস্ট অ্যালাউ করবে। এবার চলুন আন্ডার দি হুড দেখা যাক নেটওয়ার্ক লেয়ারের কর্স আসলে কিভাবে কাজ করে। যখনই ব্রাউজার এমন কোনো রিকোয়েস্ট পাঠায় যা সার্ভারে ডেটা মডিফাই করতে পারে, যেমন পোস্ট বা পুট মেথড, তখন মূল ডেটা পাঠানোর আগে ব্রাউজার একটা অপশনস মেথড ব্যবহার করে প্রিফ্লাইট রিকোয়েস্ট পাঠায়। এই রিকোয়েস্টের সাথে থাকে ক্লায়েন্টের অরিজিন হেডার। সার্ভার এই রিকোয়েস্ট চেক করে এবং অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ মেথডস হেডারের মাধ্যমে জানিয়ে দেয় যে এই মেথডগুলো অ্যালাউড কিনা। পারমিশন পেলেই কেবল ব্রাউজার মূল রিকোয়েস্টটা পাঠায়। এখন প্রশ্ন হলো, এই প্রিফ্লাইট কেন দরকার? মূলত লিগেসি বা পুরনো সার্ভারগুলোকে কমপ্লেক্স এবং অনাকাঙ্ক্ষিত ডেটা মডিফাইং রিকোয়েস্টের হাত থেকে বাঁচাতেই এই মেকানিজমটা তৈরি করা হয়েছে। তবে এই প্রিফ্লাইট চেকিংয়ের একটা ড্রব্যাক আছে। প্রতিটি রিকোয়েস্টের আগে এটা করতে গেলে নেটওয়ার্কে ল্যাটেন্সি তৈরি হয়। এই ল্যাটেন্সি কমানোর জন্যই সার্ভার অ্যাক্সেস কন্ট্রোল ম্যাক্স এজ হেডার ব্যবহার করতে পারে। এখানে ৮৬,৪০০ ভ্যালুটার মানে হল সেকেন্ডের হিসাব, যা ঠিক ২৪ ঘন্টার সমান। এর মানে দাঁড়াচ্ছে ব্রাউজার এই প্রিফ্লাইট পারমিশনটা পরবর্তী ২৪ ঘন্টার জন্য ক্যাশ করে রাখবে। ফলে বারবার রিকোয়েস্ট পাঠিয়ে পারফরম্যান্স ড্রপ করার কোনো ভয় থাকে না। ওয়েব ডেভেলপমেন্টের সাথে যারা যুক্ত, ক্রোমের এই রেড কালারের ব্রাউজার এররটা তাদের কাছে খুবই পরিচিত আর মারাত্মক লেভেলের বিরক্তিকর। কিন্তু মজার ব্যাপার কি জানেন? অনেক সময় এটা আদতে কোনো কর্স এররই না। ক্রোম বা অন্যান্য মডার্ন ব্রাউজারগুলো প্রায়ই ব্যাকএন্ডের 503 সার্ভিস অ্যানঅ্যাভেলেবল ক্র্যাশকে কর্স এরর হিসেবে মাস্ক করে দেখায়। কারণটা একদম সিম্পল। সার্ভার যখন ক্র্যাশ করে তখন সে রেসপন্সে কর্স হেডারগুলো অ্যাড করতে পারে না, আর ব্রাউজার হেডার না পেয়ে সোজা ধরে নেয় যেটা পলিসি ভায়োলেশন। সিস্টেম তো বুঝলাম, কিন্তু এই কনফিগারেশনগুলো ঠিক কোথায় গিয়ে ভেঙে পড়ে? চলুন একজন হ্যাকারের পার্সপেক্টিভ থেকে দেখি। ডেভেলপাররা অনেক সময় সিস্টেমটাকে যে কোনো মূল্যে রান করানোর জন্য এমন কিছু ভুল করেন যা বিশাল সিকিউরিটি হোল তৈরি করে। মূলত ৩ ধরনের মারাত্মক ভুল সবচেয়ে বেশি দেখা যায়। প্রথমটা হলো ক্লায়েন্টের পাঠানো অরিজিন হেডারকে সার্ভারে ডাইনামিক্যালি রিফ্লেক্ট করা। এটা করলে যে কোনো ক্ষতিকর ডোমেন থেকে রিকোয়েস্ট এলেই সার্ভার সেটা অন্ধের মতো অ্যালাউ করে দেয়। রেজাল্ট, ডিরেক্ট ডেটা থেফট। দ্বিতীয় ভুলটা হলো নাল অরিজিনকে ট্রাস্ট করা। এর ফলে অ্যাটাকাররা স্যান্ডবক্সড আইফ্রেম ব্যবহার করে খুব সহজে এক্সপ্লয়েট করতে পারে। আর তৃতীয় এবং সবচেয়ে ডেঞ্জারাস ভুলটা হলো ক্রেডেনশিয়ালের সাথে ওয়াইল্ড কার্ড বা অ্যাস্টারিস্ক চিহ্ন ব্যবহার করা। এটা করলে অ্যাটাকারদের জন্য ইউজারের কমপ্লিট সেশন হাইজ্যাক করে নেওয়াটা জাস্ট সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। থিওরি তো অনেক হলো, এবার একটা রিয়েল ওয়ার্ল্ড কর্স অ্যাটাক সিনারিওতে ফোকাস করা যাক। সবসময় মনে রাখতে হবে, কর্স ডোমেনগুলোর মাঝে একটা ট্রাস্ট চেইন বা বিশ্বাসের সম্পর্ক তৈরি করে। অ্যাটাকটা ঠিক কিভাবে হয় খেয়াল করুন। ধরুন একটা মেইন ওয়েবসাইট তার একটা নির্দিষ্ট সাবডোমেনকে কর্সের মাধ্যমে ট্রাস্ট করছে।
এখন কোনো অ্যাটাকার যদি সেই সাবডোমেইনে কোনোভাবে একটা অ্যাক্সেসেস বা ক্রস সাইট স্ক্রিপ্টিং ভালনারেবিলিটি খুঁজে পায়, সে সেখানে একটা ম্যালিশিয়াস স্ক্রিপ্ট ইনজেক্ট করে দেবে। যেহেতু মেইন সাইট ওই সাবডোমেইনকে পুরোপুরি ট্রাস্ট করে, তাই ওই ইনজেক্টেড স্ক্রিপ্টটা কোনো বাধা ছাড়াই মেইন সাইটের সেন্সিটিভ ডেটা রিড করে সোজা অ্যাটাকারের কাছে পাঠিয়ে দেবে। ট্রাস্ট বাউন্ডারি ব্রেক করার এর চেয়ে ক্লাসিক এক্সাম্পল আর হয় না। এই থ্রেডগুলো কাউন্টার করতে রিসেন্টলি ব্রাউজার সিকিউরিটিতে একটা বড় শিফট এসেছে, যাকে বলা হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক অ্যাক্সেস বা পিএনএ। এর মেন উদ্দেশ্য হল পাবলিক ওয়েবসাইটগুলোকে লোকাল হোস্ট বা ইন্ট্রানেট এপিআইতে অ্যাট্যাক করা থেকে ব্লক করা। ক্রোম 130 ভার্সন থেকে পিএনএ প্রিফ্লাইট কঠোরভাবে এনফোর্স করা হয়েছে, আর ক্রোম 142 থেকে তো এক্সপ্লিসিট অ্যালাউ প্রাইভেট নেটওয়ার্ক হেডার ছাড়া সব রিকোয়েস্ট কমপ্লিটলি ব্লক করে দেওয়া হচ্ছে। সিকিউরিটির দিক থেকে এটা একটা মাস্টার স্ট্রোক হলেও এন্টারপ্রাইজ লেভেলে যেসব হাইব্রিড টুল ইন্টারনাল ডেটার উপর নির্ভরশীল, তাদের সিস্টেমে কিন্তু এটা বেশ বড়সড় একটা ধাক্কা বা ডিস্ট্রাপশন তৈরি করছে। তো অ্যাটাক সারফেস আর ভালনারেবিলিটি আমরা দেখলাম। এবার ডিফেন্ডার হিসাবে আমরা এই সিস্টেমকে প্রফেশনালি লকডাউন করব কিভাবে? সিকিউরিটি নিশ্চিত করতে কিছু স্পেসিফিক অ্যাকশন নিতেই হবে। প্রথমত, অ্যাপ্লিকেশন কোডের ভেতরে CORS কনফিগার করাটা বাদ দিতে হবে। এর বদলে AWS API গেটওয়ে বা এনজিনেক্সের মতো এজ গেটওয়েতে CORS লজিক সেন্ট্রালাইজ করতে হবে। দ্বিতীয়ত, সবসময় কড়াকড়িভাবে স্ট্রিক্ট অরিজিন অ্যালাউ লিস্ট মেনটেন করতে হবে। তৃতীয়ত, আগেই বলেছি, ক্রিডেনশিয়াল বা কুকিজের সাথে কখনোই ওয়াইল্ড কার্ড ব্যবহার করা যাবে না। আর লাস্টলি, যখনই ডাইনামিক হেডার জেনারেট হবে, সার্ভার থেকে অবশ্যই ভারি অরিজিন রিটার্ন করতে হবে, না হলে ক্যাশ পয়জনিং হওয়ার বিশাল একটা রিস্ক থেকে যায়। আর টুলসের কথায় আসলে, ফলস বা মিসলিডিং CORS এরর ডিবাগ করার জন্য শুধুমাত্র ব্রাউজারের ওপর ডিপেন্ড করাটা একদম বোকামি। র নেটওয়ার্ক রেসপন্স দেখার জন্য টার্মিনালে CORL কমান্ডের সাথে -v ফ্ল্যাগটা ব্যবহার করতে পারেন। একজন প্রফেশনাল পেনেট্রেশন টেস্টার হিসেবে আমি রেকমেন্ড করব বার্ব সুইটের রিপিটার ট্যাব বা ওয়ায়ারশার্ক ব্যবহার করে প্যাকেট ক্যাপচার করতে, যাতে আনফিল্টার্ড HTTP রেসপন্সটা ক্লিয়ারলি বোঝা যায়। আর যদি ব্রাউজার ব্যবহার করতেই হয়, তবে ফলস পজিটিভ এড়াতে ডিবাগিংয়ের সময় গুগল ক্রোমের বদলে ফায়ারফক্সের নেটওয়ার্ক ট্যাবটা ইউজ করা অনেক বেশি সেফ। আজকের এই এক্সপ্লেনারের একদম শেষে চলে এসেছি আমরা। এবার চলুন দ্য জিরো ডে ভার্ডিক্ট বা চূড়ান্ত সিদ্ধান্তটা জেনে নিই। একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, ডেটা শেয়ার করার পাওয়ারটা কিন্তু পুরোপুরি সার্ভারের হাতেই থাকে। এখন মূল প্রশ্নটা হলো, সিস্টেম ডিজাইনের সময় কর্সকে কি আমরা স্রেফ একটা এরর মেসেজ বা রোড ব্লক হিসেবে দেখছি, নাকি এপিআইয়ের আলটিমেট সিকিউরিটি বাউন্ডারি হিসেবে ট্রিট করছি? মনে রাখবেন, জাস্ট একটা কনফিগারেশন ভুল যে কোনো প্ল্যাটফর্মের পুরো ইউজার বেসের ডেটা কম্প্রোমাইজ করে দিতে পারে। তাই এই সিকিউরিটিকে বাইপাস নয়, বরং সঠিকভাবে ইমপ্লিমেন্ট করুন। স্টে কিউরিয়াস, স্টে সেফ। জিরো ডে একাডেমি।